প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় চমক জাগানিয়া কাউন্সিল। আর ইনি আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন মইনুদ্দিন খান বাদল এমপি, কার্যকরী সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, আফসান চৌধুরী, অধ্যাপক ব্র্যাক বিশ্ববিদ্যালয় ওইদিকে আছেন, এবং মাঝখানে আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। এজন্য আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি নির্বাচিত, সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের, উল্লসিত নেতাকর্মীরা, স্বাগত জানালো বিএনপি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এবারও শিক্ষা মন্ত্রণালয় নেবে জিএসসি ও ডিডিসি পরীক্ষা, সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না রেকর্ড সংখ্যক GPA 5 পাওয়া শিক্ষার্থী, বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ। সিলেটে কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী বদরুল ফের কারাগারে, চার্জশিট না আসায় শুনানি স্থগিত, ছাত্রত্ব বাতিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার 33 রান, ইংল্যান্ডের প্রয়োজন 2 উইকেট। পঞ্চম দিনে ব্যাট করবেন সাব্বির ও তাইজুল। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আমরা জানি যে বাংলাদেশের বৃহত্তম এবং পুরনো বলা যেতে পারে প্রাচীনতম দল, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল হয়ে গেল, 2 দিন ব্যাপী কাউন্সিল আজকেই শেষ হলো। এবং সেই কাউন্সিলে আমরা বেশ কিছু চমকও দেখলাম, যদি চমক হিসেবে বলা যায়। আমরা একজন নতুন সাধারণ সম্পাদক পেলাম আওয়ামী লীগের, যিনি ওবায়দুল কাদের, তিনি নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে। এবং প্রেসিডিয়াম মেম্বার হিসেবে আমরা এই পর্যন্ত 8 জন নতুন প্রেসিডিয়াম সদস্যের নাম পেয়েছি, যদিও আরো 5টি পদে এখনো বাকি আছে। হ্যাঁ, এবং আমরা যুগ্ম সাধারণ সম্পাদক পদেও একজন নতুন মুখ পেয়েছি, আব্দুর রহমান নামে। বাকি পদগুলো এখনো যদিও ঘোষিত হয়নি। তো খুবই জাঁকজমকের একটা কাউন্সিল ছিল এবার আওয়ামী লীগের, সেই দিক থেকেও একটি চমক জায়গা নিয়েই বটে। তবে আমি মইনুদ্দিন খান বাদল আপনাকে প্রশ্ন করব প্রথমেই, যে একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি কি মনে করেন যে এই কাউন্সিল আওয়ামী লীগকে কতটা আরো সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতেও কোনো গুণগত পরিবর্তন আনবে কিনা? কঠিন কঠিন প্রশ্ন করলেন আর কি। তো এই উত্তরগুলো আমার পরবর্তী বক্তারা দিলেই ভালো। আমি সাদামাটা ভাবে কয়েকটা কথা বলি। এই কাউন্সিল থেকে 2-3টা জিনিস প্রত্যাশা ছিল। যেমন একটা প্রত্যাশা হলো যে আমি যাকে, বা আপনারাও যাকে ফ্রিডম জেনারেশন বলবেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম, সেই প্রজন্ম তো বুড়ো হতে চলেছে। প্রধানমন্ত্রীও এই প্রজন্মেরই একজন। কিন্তু ইন জেনারেল ওই প্রজন্মটা, এই কাউন্সিলটাই ছিল সেই কাউন্সিল যেখানে ওই প্রজন্মটা পরবর্তী প্রজন্মের কাছে ব্যাটনটা হ্যান্ড ওভার করবে। আমি সম্মেলনের আগে কয়েক জায়গায় বলেছি, হাউ ইউ আর চেঞ্জিং দ্যাট ব্যাটন, হাউ স্মুথলি, হাউ কারেক্টলি, হাউ পারফেক্টলি ইউ ক্যান ডু ইট,
সেটাই হলো একটা প্রধান বিবেচ্য বিষয় এই সম্মেলনের। তো আপনি তো বললেন ব্যাটন চেঞ্জ হয়েছে, নতুন সাধারণ সম্পাদক এসছেন, অনেক জায়গায় নতুন মুখ এসছেন। এরা কম্পারেটিভলি এরা ইয়াং, ইটস নট দ্যাট অ্যাবসলিউটলি ইয়াং বাট কম্পারেটিভলি ইয়াং। হ্যাঁ, এখন যদি আপনি সেরকম ভাবে বিবেচনা করেন, এক সময় আওয়ামী লীগ টপ লিডার বলতে তো আপনারা 5 জনকে মিন করতেন। আপনি মিন করতেন আব্দুল জলিলকে, আব্দুর রাজ্জাককে, মারা গেছেন ওনারা। তারপর মিন করতেন তোফায়েল আহমদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, বাকি 3 জন এখনো বেঁচে আছেন। সো এই সম্মেলনের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো টাইম টু সে বিদায়, গুড বাই। সো সেটা বাস্তব লক্ষ্য করলাম, সেটা আমি যেটা দেখছিলাম। এখানে একটা বিবেচ্য বিষয় হলো যে এই যে লিবারেশন জেনারেশনের লোকগুলো হয়তো বয়সের ভারে নুজু হতে পারে, কিন্তু অভিজ্ঞতায় তো তারা কেউ নুজু না। সুতরাং আপনি তাদের অভিজ্ঞতাটুকুকে কত ভালোভাবে কাজে লাগাবেন সেটা সামনের দিনে আমরা দেখব। আমি এই মুহূর্তে মন্তব্য করতে পারছি না। সো দিস ইজ ওয়ান। নাম্বার 2 হলো আওয়ামী লীগ আমাদের বড় শরিক, আমি 14 দলের একজন হিসেবে বলি। আমাদের বড় বড় কতগুলো টার্গেট লাইন পিপুলের কাছে দেওয়া আছে। 2021 আমি এটা অ্যাচিভ করব, 2030 কোনো দারিদ্র্য থাকবে না, 2041-এ আমরা উন্নত দেশে পদার্পণ করব। এগুলোর খুব সুস্পষ্ট পথরেখা এই সম্মেলন থেকে প্রত্যাশা ছিল। সুতরাং লক্ষ্য করা গেছে এই সম্মেলনে প্রধানমন্ত্রী এ ধরনের একটি বক্তৃতা করেছেন, লিস্ট করতে বলেছেন গরিবদের কিভাবে আপলিফট করবেন। বাট এই পথরেখাটা কতটুক বাস্তবানুগভাবে এই সম্মেলনে বলা হয়েছে সেটা আবার গবেষকরা বিবেচনা করবেন। পথরেখা ওনারা পেয়েছেন কি পাননি। শেষত যেটা প্রত্যাশা ছিল ওরকম লোক দেখানো বিএনপির, ওই যে ওনারা শুভেচ্ছা জানিয়েছেন, এই সমস্ত শুভেচ্ছার কোনো 2 পয়সার মূল্য নাই। কারণ সঠিক সময়ে সঠিক কাজ না করে এই শুভেচ্ছা জানানোর মূল্য নেই। মূল্যটা যেটা সেটা হলো শেখ হাসিনা কিন্তু কনফারেন্সের আগেই বলেছেন যে গণতন্ত্রকে গভীরভাবে প্রতীত করা, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে শক্তপোক্ত করা, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা এই কনফারেন্সের অন্যতম মূল উদ্দেশ্য হবে। সেই উদ্দেশ্য যদি বাস্তবায়িত হয় দেন ডেফিনেটলি দিস ইজ এ কালারফুল, এটার নাম কি, সম্মেলন। আর তা নাহলে ঢাকা শহরে মরিচাবাতি জ্বালায়া কালারফুল করলে ওটা কালারফুল হবে না। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি খন্দকার মনিরুজ্জামান আপনার কাছে আসি। একজন সাংবাদিক হিসেবে আপনি এই কয়েকদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন সম্মেলনের খুঁটিনাটি। আপনার কি মনে হয় এই সম্মেলন কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে জনগণের? একটা তো ধরেন যে খুঁটিনাটি যে কথাটা বললেন সেটা দিয়ে শুরু করি, যে সাধারণত আমাদের দেশের সম্মেলনগুলো যেটা হয় যে অনেক কর্মী আসলো, অনেক কাউন্সিলর আসলো, বড় দলগুলোর ক্ষেত্রে বিশেষ করে স্লোগান হলো জিন্দাবাদ মুর্দাবাদ, হলো মুর্দাবাদ না, প্রধানত জিন্দাবাদই হয়। তারপর হইচই করতে করতে চলে গেল একটা কমিটি হলো। এটা আমাদের দেশে একটা রেওয়াজ চলে আসতেছে পলিটিক্যাল পার্টির। বাম দলগুলো একটু ভিন্ন রকমের, সে যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আসলে এই সম্মেলনে আওয়ামী লীগের কর্মী বা তৃণমূল পর্যায়ের নেতা বা যারা ছিল তাদের অবস্থান থেকে দেখলে একরকম, সাধারণ মানুষের অবস্থান থেকে দেখলে একটু ভিন্ন রকম আমার কাছে মনে হয়েছে আর কি। আওয়ামী লীগের লোকজন যারা, তাদের কাছে আমার কাছে মনে হয়েছে তাদের কাছে মূল বিষয়টা ছিল যে নেতৃত্বটা কি হয়। কারণ আমরা দেখেছি
মিডিয়া হিসাবে, মিডিয়ার লোক হিসাবে আপনিও জানেন, আমিও জানি যে সম্মেলনের বেশ কিছুদিন আগে থেকেই যে কথাটা সামনে চলে আসছে যে লিডারশিপে একটা বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। হ্যাঁ, এবং লিডারশিপ বলতে প্রধানত জেনারেল সেক্রেটারিকে বোঝানো হয়েছে, তার সঙ্গে হয়তো প্রেসিডিয়ামের নতুন মুখ দেখবে, তরুণ মুখ দেখবে, এই কথাগুলি কিন্তু আসছিল আর কি। এটা হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক থেকে প্রত্যাশার দিক বা ভাবনার দিক। সেটা আমার কাছে মনে হয় মোটামুটি তা পূরণ হয়েছে। নতুন জেনারেল সেক্রেটারি, প্রেসিডিয়ামে নতুন 8 জনের মুখ, একজন জয়েন্ট সেক্রেটারি নতুন, বাকি হয়তো আরো আসবে, কারণ আরো পদ খালি আছে। সেই দিকটা যদি আমরা দেখি সেটা একরকম। আর জনগণের দিক থেকে যেটা প্রত্যাশা বা যেটা জনগণ যেটা মনে করে যে দলগুলো ক্ষমতায় থাকে বা ক্ষমতায় যাবে, তাদের এই সম্মেলনগুলি থেকে এমন কিছু কথা তারা শুনতে চায় বা জানতে চায়, বুঝতে চায়, যেটা দিয়ে তারা মনে করে যে দেশের অগ্রগতিটা, তারা তো ধরেন সাধারণ মানুষ তো ওইভাবে বুঝে না, মানে বুঝে না, আমি কথাটা আমি বলতে চাই না, সরি, সাধারণ মানুষ তো ওইভাবে চিন্তা করে না হয়তো, কিন্তু অগ্রগতিটা তারা ভিজুয়ালাইজ করতে পারবে এই তাদের কথা থেকে বা কর্মসূচি থেকে বা বক্তব্য থেকে, সেই জিনিসটা তারা দেখতে চায়। একটি জিনিস আপনি দেখেন, কমিটি ঘোষণা করার আগে শেষ যে বক্তৃতাটি শেখ হাসিনা দিয়েছেন, সেখানে দুটি খুবই মূল্যবান কথা তিনি বলেছেন, এবং এটা আমার মনে হয় সাধারণ মানুষের প্রত্যাশার একটি বহিঃপ্রকাশ। একটি কথা তিনি বলেছেন যে আগামী নির্বাচনটিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য গিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু মানুষের চিন্তা। 2019 সালে নির্বাচন হবে, সেই কথা অলরেডি রাজনৈতিক মহলে চলে এসছে। হ্যাঁ, সুতরাং আগামী নির্বাচনটাকে মানুষ একটা গ্রহণযোগ্য, অল ইনক্লুসিভ যেটাকে আমরা বলি, সকল দলের অংশগ্রহণে, এইভাবে দেখতে চায়। সেই কথাটা কিন্তু হাসিনা তার বক্তৃতায় বলেছেন, তাদের কর্মীদের, নেতাদের নির্দেশ দিয়েছেন যে আগামী নির্বাচনটা যেন ফেয়ার হয়, প্রশ্নাতীত হয়, এই কথাটা তিনি বলেছেন, আনকোশ্চেনেবল কথাটা বলেছেন, প্রশ্নাতীত হয়, সেইভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আমি মনে করি এটা একটা সিগনিফিকেন্ট কথা। আরেকটি বিষয় হচ্ছে যে শুরুতে তিনি যে কথাটা বলেছেন দারিদ্র দূরীকরণের কথা, যে তালিকা করেন, হ্যাঁ, আমরা এত সালের মধ্যে দেশ থেকে দারিদ্রকে তাড়িয়ে দেব, এটা আমার মনে হয় আরেকটি। এটা মানে আপনি যদি অঙ্কের হিসাবে ধরেন 1, 2, 3 করে সব দরিদ্রকে দেশ থেকে মানে একটা লেভেলে তোলা, তার চেয়ে এটা আমার মনে হয় যে এটার যে অর্থনৈতিক মিনিংটা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। যে এই কাউন্সিল থেকে বা এই সম্মেলন থেকে আওয়ামী লীগ এমন একটি অবস্থা নিতে যাচ্ছে যেটার ডাইরেকশনটা হবে দারিদ্র বিমোচনের দিকে আরেক ধাপ অগ্রসর হওয়া। হ্যাঁ, আপনি বাই ভলিউম বা বাই নাম্বার এটা হিসাব না করে ওইভাবে দেখলে বোধহয় ভালো হবে। তবে একটা কথা এখানে আমি মনে করি, এটা হয়তো পরবর্তীকালে আমরা দেখতে পাবো, কারণ আমরা তো এখনো তাদের ঘোষণাপত্র বা এই জায়গাগুলো তো ডিটেলস তো এখন আমরা পাইনি, হ্যাঁ, জানিও না, তাই না? সেটা হয়তো পরে দেখতে পাবো, কারণ এই সম্মেলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ এরকম একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে আমার কাছে মনে হয়, যেটা অতীতে কখনো হয়নি। ধরেন 6 দফা একটা চ্যালেঞ্জ ছিল একটা সময়, মুক্তিযুদ্ধ একটা চ্যালেঞ্জ ছিল একটা সময়, বা আইন বিরোধী আন্দোলন চ্যালেঞ্জ ছিল, তাই না? এরশাদ বিরোধী আন্দোলন চ্যালেঞ্জ ছিল। এগুলির সঙ্গে জনগণ ছিল, এগুলির সঙ্গে রাজনৈতিক বাস্তবতার চাহিদা ছিল, ডিমান্ড ছিল, ফলে তখন একরকমের দলীয় প্রস্তুতি বা দলীয় কার্যক্রমের বিষয় ছিল। আর এখন যেটা আওয়ামী লীগের যে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা, আমার কাছে মনে হয় আর কি, দুর্নীতিকে চ্যালেঞ্জ করা বা যতটা পারা যায় নিয়ন্ত্রণ করা, তাদের প্রশাসনের স্বচ্ছতা নিয়ে আসা, এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের এত বছরের ইতিহাসে এই চ্যালেঞ্জগুলো তার জন্য অনেক বেশি কঠিন হবে এবং অনেক বেশি এফোর্ট দিতে হবে নেতৃত্বকে, যদি এগুলিকে রিয়েলি বাস্তবায়িত করতে হয়। মানুষ কিন্তু এইখানে কিছু প্রতিশ্রুতি আশা করেছিল আমার কাছে মনে হয়, সেটা হয়তো আমরা আগামী দিনে কি দেখতে পাবো এখন বলা মুশকিল, কিন্তু এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা ছাড়া পরবর্তী যে উত্তরণের জায়গাটার কথা সম্মেলনের বিভিন্ন সময় উচ্চারিত হয়েছে, সেই জায়গাটা যাওয়া খুব কঠিন হবে বলে আমি মনে করি। অধ্যাপক আফসান চৌধুরী, আপনি কি বলবেন? আমি মনে করি যে এইরকম সময় আওয়ামী লীগের ইতিহাসে কখনো আসেনি। এটা হচ্ছে সবলতম সফলতম সময়। এটা বস্তুতপক্ষে রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধের চেয়ে অনেক বেশি সবল, কারণ মুক্তিযুদ্ধ একটা দলীয় বিষয় ছিল না, এটা গোটা জাতির একটা বিষয় ছিল এবং অনেকে সেখানে অংশগ্রহণ করছে। এই মুহূর্তে আওয়ামী লীগ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তারা আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ নেই,
এটা এক ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। কারণ আমাদের দেশের যে রাজনৈতিক ধারা, সরকার এবং বিরোধী দলের মধ্যে নেয়া দেয়ার চ্যালেঞ্জ, প্রতিযোগিতার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা তো নাই। তো না থাকলে যে অন্য যে বিষয়গুলো আসে, যখন আপনি কোনো কিছুর জন্য আওয়ামী লীগ বা জামাত ইসলামীকে বলতেও পারছেন না, কিছুই না, তা তো প্রায় শেষই হয়ে গেছে। সেটা হচ্ছে এই শাসন ব্যবস্থা বিষয়ক। শাসন ব্যবস্থা বিষয়ক যে চ্যালেঞ্জটা তাদের সামনে আসছে, সেটার সমস্যা বলছি না আমি, সেটা হচ্ছে চেহারাটা যেটা, সেটা হচ্ছে যে রাজনীতি যারা করেন তারা কিন্তু প্রশাসনিক ব্যাপারে এতটা দক্ষ না। তো তাহলে উনি যে কথাগুলো আজকে কাউন্সিল অধিবেশনে বললেন, সেগুলো হচ্ছে রাজনৈতিক নয়, প্রশাসন বিষয়ক। তো গত কয়েক বছরের কাজকর্মে যেটা দেখা যাচ্ছে যে ওনার নির্ভরশীলতা অনেক বেশি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের উপরে। তো তাহলে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে রাজনৈতিক কর্মীদের এক ধরনের সম্পর্ক স্থাপনের প্রয়োজন রয়েছে এই চ্যালেঞ্জটাকে নিয়ে যাওয়ার জন্য। সেই সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াটা কিভাবে সামনে আসছে এটা এখন পর্যন্ত দেখা যায়নি। কারণ উনি যখন বলছেন যে 2019 সালে নির্বাচনে যেতে হবে, আমি মনে করি না 2019 আজকে 2016 থেকে 19-এর মধ্যে বিএনপির এমন কোনো অবস্থান ভালো হবে যে তারা প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারবে। সেটা যদি না হয় তাহলে ভোট যেটাই হতে পারে, ভোটটা বিষয় না, বিষয়টা হচ্ছে আকাঙ্ক্ষার বিষয়, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিষয়। একটু একটু যে গবেষণায় আসছে যে গ্রামে যে কারণে আওয়ামী লীগ সাহস করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল নিয়ে যেতে পেরেছিল, সেটা হচ্ছে যে গ্রামেও একটা নতুন অবস্থাপন্ন শ্রেণী তৈরি হয়েছে, যারা শুধুমাত্র গ্রামে থাকে না, তারা শহরের সঙ্গে যোগাযোগ করে। অনেকে এর মধ্যে কিন্তু শহরে বাচ্চাদেরকে পাঠায়, ঢাকা শহর বলছে না, মানে গ্রামের বাইরের শহর। এই যে নতুন শ্রেণী, গ্রামের যে উপরতলা, শহরের যে নিচু তালা, এই যে শ্রেণীর বিষয়গুলো সামনে চলে এসছে, সেটা রাজনৈতিক দলের সদস্যরা, আওয়ামী লীগের সদস্যরা কতটা বুঝছেন এবং আগামীতে কি ভূমিকা পালন করবে। আপনি সেটা রাজনৈতিক বিশ্লেষণ বলতে পারেন, আপনি সেটা প্রশাসনিক ব্যবস্থা বলতে পারেন, এবং যেটা দুর্নীতির বিষয় বলুন, এবং আমাদের দেশে যেটা বিনিয়োগ হচ্ছে আমাদের দেশে, কিন্তু আমাদের দেশে চাকুরি সেই তুলনায় তৈরি হচ্ছে না, এটা একটা বড় সংকট। এবং এই বিনিয়োগটা যখনই চাকরি, যেটাকে বলে জবলেস গ্রোথটা ভীষণ রকম আঘাত করছে, মধ্যবিত্তকে আঘাত করছে, নিম্নবিত্ত মানুষকে করছে। তো তাহলে সেটা কি রাজনৈতিক সমস্যা না সেটা প্রশাসনিক সমস্যা, এই সিদ্ধান্তটা এখনো আসেনি, হয়তো এটা আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা সরকারের যে 3টা অংশ থাকে, তার মধ্যে প্রশাসন এখন অনেক সবল। আমার তো মনে হয় গত 40 বছরের মধ্যে সবচেয়ে সবল অবস্থায় রয়েছে প্রশাসন। সেই প্রশাসনের যে তাদের যে অবস্থান, তারা তো আর অবস্থানটা ছেড়ে দেবে না। তো তাহলে কি তারা রাজনৈতিক নেতৃত্বের অধীনে এই দারিদ্র্য বিমোচনের কাজটা করতে রাজি হবে? সেই সংবাদটা তো কেবলমাত্র রাজনীতিবিদদের দিলে চলবে না, সেটা তো প্রশাসনের কাছেও দিতে হবে। কারণ অন্য বাকি বিষয়টা যে শেখ হাসিনার নেতৃত্ব, এটা অবধারিত। শেখ হাসিনা আছে বলেই আমার মনে হয় কন্টিনিউটিটাই থাকবে, উনি যতদিন থাকবেন কন্টিনিউটি থাকবে, যেই থাকুক ওনার ঘনিষ্ঠ মানুষরাই রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবে। অর্থাৎ এইরকম চ্যালেঞ্জটা এর পূর্বে আওয়ামী লীগ বোধহয় সামনে দেখেনি। এটা হচ্ছে তার সাফল্যের চ্যালেঞ্জও বলতে পারেন, বিরোধী পক্ষের অভাবের চ্যালেঞ্জ বলতে পারেন, বা নতুন যেভাবে রাজনীতিতে এর পূর্বে যদি কাউন্সিল ছিল সেটা হচ্ছে যে শত্রুপক্ষকে ঘায়েল করো, শত্রুপক্ষ ঘায়েল হয়ে গেছে, ঘায়েল হওয়ার পরবর্তী উত্তর ঘায়েল সম্পর্কটাই হয়ে গেছে এখন প্রধান বিষয়। ধন্যবাদ বাদল ভাই। আমরা আপনার কাছে আসছি একটু যদি স্পেসিফিক্যালি বলেন, এই যে নতুন একজন সাধারণ সম্পাদক পাওয়া গেল, অনেকেই সৈয়দ আশরাফ সম্পর্কে অনেকের যে মন্তব্য ছিল যে তিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ, সুন্দরভাবে কথা বলেন, কিন্তু তাকে অনেকেই কর্মীরা কাছে পেত না, এরকম একটা অভিযোগ ছিল। দলের জন্য খুব একটা সময় হয়তো দিতে পারতেন না, কিন্তু ওবায়দুল কাদের আবার সেই দিক থেকে মনে হচ্ছে যে হয়তো সময় বেশি দেবেন, অনেক বেশি অ্যাক্টিভ হবেন আর কি। যদিও তার মানে কথাবার্তা নিয়ে মাঝে মাঝে সেটা মানুষের একটু কিছু কৌতূহল আছে। সব মিলে আপনার কি মনে হয় নতুন সাধারণ সম্পাদক হতে আওয়ামী লীগের কি কোনো পরিবর্তন আসবে কিনা? এটা নিয়ে আমার মন্তব্য না করাই বাঞ্ছনীয়। আর একজন সাধারণ সম্পাদকের কারণে
আওয়ামী লীগে পরিবর্তন আসবে এভাবে কনক্লুড করাটা মুশকিল। আমি এখানে একটা জায়গা বলি, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। এই কিছুটুক আফসান ভাই ধরেছেন, সেটা হলো কি, আপনি আমি কি চিন্তা করলাম সেটা তো বড় কথা না, বড় কথা হলো পাবলিক পারসেপশনটা কি। আলটিমেটলি ওইটাই হলো ব্যারোমিটার। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো কনফারেন্সটা কোন সময় হলো। ধরেন যুদ্ধাপরাধীদের বিচার, আপনি যতক্ষণ পর্যন্ত বিচারটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাতিকে ওই টার্গেটে আপনি কেন্দ্রীভূত করতে পেরেছেন। বাট এ টাইম উইল কাম, নেশন বলবে আচ্ছা ঠিক আছে বিচার হয়ে গেছে। আমি একটা ছোট এক্সাম্পল দিই, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, বিচার চাই, গড় রক পর্যন্ত পাকা করে ফেলছে চিৎকার করতে করতে। কিন্তু পাবলিক পারসেপশনে যখন হলো বিচার হয়ে গেছে, তখন কিন্তু আর বঙ্গবন্ধু হত্যার বিচার টিচার নিয়ে আর কোনো কথাবার্তা দেশে নাই। এখন আপনি যতই বলেন আমি অমুক জায়গা থেকে অমুককে ধরে আনছি তমুককে, পাবলিক বলবে যে ঠিক আছে আনো, অ্যাড করো, কিচ্ছু যায় আসে না। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো, এই যুদ্ধাপরাধী বলে যারা প্রধানত চিহ্নিত, তাদের একটি বিচার পাবলিক পারসেপশনে যদি চলে আসে যে বিচার সমাপ্ত হয়ে গেছে, তখন বিচারটাকে আপনি বাস্তবিক প্রয়োজনে বিচার থাকবে, আরো অন্যদের বিচার করবেন, কিন্তু পারসেপশন যদি আসে যে বিচারটা হয়ে গেছে, তখন এই মাথাটা অন্য কিছু খুঁজবে। সেই খোঁজাটা কি? সেই খোঁজাটা হলো আপনি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন। কিরকম প্রত্যাশা? আপনি ডিজিটালাইজেশনের, নিজেই বলছেন ডিজিটালাইজেশন করেছেন বাংলাদেশে, তো ডিজিটালাইজেশনের অন্যতম অ্যাসপেক্ট হলো ইনফরমেশন এন্ড আদার থিংস কিন্তু মানুষের হাতের কাছে পৌঁছে দিচ্ছে। মানুষ কম্পেয়ার করবে, সবকিছু করবে, বিবেচনা করবে, অনেক বেশি খবর। এই যে ফেসবুক টেসবুক, একদম গরমাগরম খবর পাচ্ছে মানুষ। এই জায়গায় ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাকে নেগোশিয়েট করতে হবে, ট্রান্সপারেন্সি। আপনি এটার আপনার আচরণ, আপনার দলীয় আচরণ, সরকারি আচরণ, জোটের আচরণ, হাউ ট্রান্সপারেন্ট ইউ আর, এটা মানুষ দেখতে চাইবে। আপনি মাথা যখন যুদ্ধাপরাধীর থেকে সরে যাবে, তখন মাথা তো বলবে যে দুর্নীতির কি অবস্থা, দুর্নীতিমুক্ত অবস্থান দেখতে চাই। মানে আমি বলছি যে এই জায়গাটা ভ্যাকুয়াম থাকে না, এই জায়গাতে ওই প্রায়োরিটিতে ওইটা পিছনে চলে যাবে এবং আরো সেই জন্যই উনি বলছিলেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ। ধরেন একটা সোজা এক্সাম্পল, দুর্নীতি মুক্ত দেখলে খুব সহজেই দুর্নীতির কথা উঠে এমপি সাহেবদের নিয়ে। আমি নিজে দায়িত্ব নিয়েই বলছি, হাউ ট্রান্সপারেন্ট এমপি সাহেবদের, আপনাদের আচরণ, কার্যকলাপ সমস্ত নিয়ে কতটুকু ট্রান্সপারেন্ট, পিপুল এগুলোকে এখন দেখবে। সুতরাং প্রশ্নটা হলো যে এই কনফারেন্সটা ওই সময় সংগঠিত হয়েছে যখন মানুষের মনন জগৎ থেকে এই আপনার বঙ্গবন্ধুর হত্যার রায় বলেন আর এই যুদ্ধাপরাধীদের বিচার পর্বটি বলেন, আজকে আমার যদি ধারণা ভুল না হয়, এটা গ্র্যাজুয়ালি ডিমিনিশ করবে, প্রমিনেন্ট হয়ে যাবে উন্নয়ন সংক্রান্ত আলোচনা, প্রমিনেন্ট হয়ে যাবে দারিদ্র্য মুক্তির আলোচনা, প্রমিনেন্ট হয়ে যাবে রাষ্ট্র থেকে আমি কি পেলাম, প্রমিনেন্ট হয়ে যাবে দুর্নীতিমুক্ত অবস্থান। সো এই প্রশ্নগুলোকে যদি এই আওয়ামী লীগের নতুন লিডারশিপ হ্যান্ডেল করতে পারে, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে উন্নয়নের ব্যাপারেও একটা তো পজিটিভ ইম্প্যাক্ট আছে। খুব খারাপ সমালোচকও যদি এটা বলে তাহলে ঠিক না, বাংলাদেশ একটা পরিবর্তিত চেহারায় চলে এসছে। কিন্তু ওই কাজগুলো যদি করতে পারে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আওয়ামী লীগ ক্যান কন্ট্রিবিউট এ লট, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। খন্দকার মনিরুজ্জামান, আপনার কাছে ওই একই প্রশ্ন যেটা মানে বাদল ভাই ঠিক সরাসরি দিলেন না, কারণ উনি একজন রাজনৈতিক
নেতা হিসেবে এটা তার পক্ষে একটু মুশকিল, আমরা জানি, বুঝতে পারছি। এটা আসলে সবার পক্ষে মুশকিল, আমার পক্ষেও মুশকিল। আচ্ছা। তবে একটা বিষয় যেটা আমি মনে করি যে কোনো দলের ক্ষেত্রেই হোক, মানে নেতৃত্বের পরিবর্তন তো অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ মানে তৈরি করে। কারণ ধরেন ওবায়দুল কাদেরের বয়স সৈয়দ আশরাফের চেয়ে কম, এবং গত কয়েক বছর মানুষ দেখেছে। একটু শুদ্ধ করে দিই আপনাকে, জি, দুজন প্রায় একই বয়সী, তাই? অ্যাবসলিউটলি একই বয়সী। আচ্ছা, যাই হোক না, আমি দুজনের থেকে অনেক দূরে, তো আমি ঠিক আমি জানি না। মানে মানুষের চেহারায় অনেক বিভ্রাট ঘটায়, তো একই বয়সী। আচ্ছা, কই আমার বয়স সম্পর্কে যেরকম। তো সেখানে আমার ধারণা ছিল ওবায়দুল কাদেরের বয়স কম, যাই হোক। সমবয়সী। আচ্ছা, তাহলে তো একদিকটা মানে বয়সের দিকটা কাটা গেল। যাই হোক, সেটা প্রশ্ন না। প্রশ্ন আমি যেটা বলছিলাম যে যে কোনো নতুন চেহারায় মানুষের কাছে কিন্তু এক্সপেকটেশনটা বদলায়। হ্যাঁ, সেটা একটা পজিটিভ দিক। এখন কদ্দূর কি হবে এটা নির্ভর করবে দুটো বিষয়ের উপর, আমি মনে করি দলীয় ক্ষেত্রে। একটি হচ্ছে যে এরা তো ওবায়দুল কাদের একাত্তর নেতা না, প্রেসিডিয়াম আছে, সেক্রেটারিয়েট আছে, মানে আদার জয়েন্ট সেক্রেটারিরা আছে, প্রেসিডেন্ট নিজে আছেন, সবটা মিলে কিন্তু ওয়ার্কিং বিষয়টা আর কি। সেখানে কতটা কন্ট্রিবিউট করতে পারে সেটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে যে চ্যালেঞ্জগুলোর বিষয়ে আমরা কথা বলছিলাম। আমি প্রথম আলোচনা যেটা বলছিলাম, সুশাসন, দুর্নীতি, স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি, এবং এইগুলির মধ্যে দিয়ে একটি জায়গায় যাওয়ার চেষ্টা যদি আওয়ামী লীগ না করে, সেটা আমি মনে করি একটা হচ্ছে কন্টেইনিং ব্যুরোক্রেসি। এটা আজকের চ্যালেঞ্জের জন্য আওয়ামী লীগের সামনে আমি মনে করি এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রকে কন্টেইন করা। আফসান চৌধুরী যেটা বলেছেন যে আমলাতন্ত্রের উপরে নির্ভরশীলতা বেড়েছে। আমলাতন্ত্র বাংলাদেশে ওইভাবে যদি বলেন, সিভিল ব্যুরোক্রেসি হচ্ছে সিভিলিয়ান ম্যাটারের সবচেয়ে সংগঠিত গোষ্ঠী, শক্তি, হোয়াট এভার ইট ইজ, এবং তারা কিন্তু তাদের মতো করে কাজ করে। আমি একটা উদাহরণ দিই, এই গভর্নমেন্টের আমলেই, যে গভর্নমেন্ট এখন আছে, শত্রু বা এখন তো শত্রু সম্পত্তি নেই, অর্পিত সম্পত্তি মুক্ত করার আইন হয়েছে, নির্দেশ হয়েছে, মানে জিও হয়েছে, তারপর তো হচ্ছে না। সম্ভবত 3টা কি 4টা সংশোধনী ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার টেবিলে গেছে, এবং প্রত্যেকটা রিজেক্টেড হয়েছে। প্রাইম মিনিস্টার নিজে রিজেক্ট করেছেন, তারপরে হচ্ছে না। সো ইউ ক্যান থিঙ্ক দি স্ট্রেংথ অফ ব্যুরোক্রেসি। এবং আজকে এটা একটা বড় সমস্যা কিন্তু বাংলাদেশে। আমি একটা উদাহরণ দিলাম, এরকম বহু জায়গায় বহু উদাহরণ আছে যে পলিটিক্যাল গভর্নমেন্টের নির্দেশ, পলিটিক্যাল গভর্নমেন্টের সিদ্ধান্ত ডেলিভারেটলি আমলাতন্ত্র ভায়োলেট করছে, পালন করছে না। সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু আমি মনে করি একটা সাংঘাতিক অ্যালার্মিক সিচুয়েশন, যেই চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ সামনের দিকে যাচ্ছে। যেমন আমরা বলছি যে অর্থনীতি একটা ভালো জায়গায় আছে, গ্রোথ রেট একটা ভালো জায়গায় আছে, কিন্তু এইটাকে সাস্টেন করতে হলে তো আপনাকে জব ক্রিয়েট করতে হবে, ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতে হবে। ওয়ান স্টপ ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার জন্য কত বছর ধরে বাংলাদেশের চেষ্টা হয়েছে? হয়নি। না হওয়ার পিছনে কারণটা কি? সবাই জানে না হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে আমলাতন্ত্র, প্রধান বাধা হচ্ছে আমলাতন্ত্র। আপনি জব ক্রিয়েট করবেন, জব ক্রিয়েট তো ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করতে হবে। ইনভেস্টমেন্ট ক্লাইমেট যদি আপনি তৈরি না করতে পারেন, জব ক্রিয়েট যদি না করতে পারেন, যে ডেভেলপমেন্ট, যে গ্রোথ আজকে হচ্ছে বাংলাদেশে, সেটা সাস্টেন করা যাবে না। এটা দিনের মতো পরিষ্কার, সবাই জানে, সবাই বুঝে। তো এই যে কন্টেইনিং ব্যুরোক্রেসি, অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে ব্যুরোক্রেসিকে ফাংশনিং করা, এই যে জায়গাটা, আমার মনে হয় এইটা অ্যাচিভ করা এই গভর্নমেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই বাদল সাহেবের প্রশ্নটা জানাতে চাই। বলুন। আমি চট্টগ্রাম থেকে আলমগীর বলছিলাম। ওই বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব ওই দিন ওই সংবাদ সম্মেলন করে জানাইলেন যে কাউন্সিলের জন্য ওনাদের আশীর্বাদ, দোয়া, সহযোগিতা, উপস্থিতি সব থাকবে, কিন্তু ওনারা গেলেন না। পরবর্তীতে
নতুন কমিটিকে শুভেচ্ছা জানালো। এইটা কি কোন ধরনের আচরণ করলেন? ধন্যবাদ ধন্যবাদ বদর ভাই। তো বলেছি তো এটা, হ্যাঁ তো বলেছি তো এটা রসিকতা হয়ে যায়, তো হ্যাঁ বদর ভাই সেটা বলেছেন যে এটার কোনো মূল্য নাই। তো তারা গেলেন না, কিন্তু পরবর্তীকালে শুভেচ্ছা জানালেন, অভিনন্দন জানালেন এবং সাথে সাথে এটাও বললেন যে আশা করছেন তারা যে এই সম্মেলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তো আমি আহসান ভাই আপনার কাছে আসবো। এই যে গণতন্ত্র ফিরে আসবে এটার জন্য এক সেকেন্ড না 5 সেকেন্ডে একটা কথা বলি। এই আমাদের অমিতাভ বচ্চনের বাবা এই হরিবংশ রায় বচ্চনের একটা শুনছিলাম, কবিতা, মধুশালা। তো কবিতার একটা লাইন হলো, अगर खुदा है तो जिक्र क्यों, अगर खुदा नहीं है তো ফিকির কিউ। তো এদের অবস্থা দেখে আমার মনে হয় কি চাইতেছে কি বলতেছে, মানে টোটালি কনফিউশন। জি আহসান ভাই, আপনি কি যোগ করতে চান? আমার যেটা মনে হয় আওয়ামী লীগের ইতিহাস, আমি তো ইতিহাস পড়াই, সেটা হচ্ছে যে আপনি এই এলাকার এই অঞ্চলের, আমি আঞ্চলিক জাতীয়তাবাদী বিশ্বাসী, অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য পূর্ববঙ্গটা খুব বড় একটা পরিচিতি। আপনি 1949 সালে আপনি যখন আওয়ামী লীগ গঠনটা দেখবেন, কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের নেতারা কেউ ছিল না, এটা ছিল পূর্ববঙ্গের মানুষের, অর্থাৎ মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান বা অন্যান্য যারা, ওরা 50-এ এসেছিল, তার আগে আসেনি। এই যে আমাদের চরিত্রটা, এই যে সংগ্রামের চরিত্র, আমি যদি ধরে বলি সংগ্রামের চরিত্র, এটা কিন্তু সৃষ্টি হয়েছে 1949-এ, এবং এত দ্রুততার সাথে যে 54 সালে সকল মানুষকে সেটা বাদ দিয়ে দিল। তাহলে আমাদের দুটো পরিচয় ছিল, মানে অর্থাৎ 47-এর আগে আমাদের মধ্যে অনেকে পাকিস্তানের আন্দোলন করেছিল, কিন্তু 47-এ গিয়ে আমরা স্বাধীন বাংলা, যৌথ বাংলা তৈরি করার চেষ্টা করেছিলাম, সেটা হয়নি। 49-এর দিক থেকে, সেই দিক থেকে এই রাজনীতিতে একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতার একটা মৌলিক ধারাবাহিকতার ব্যক্তিত্ব হচ্ছে শেখ মুজিবুর রহমান। যখন অন্যরা চলে গেলেন, অর্থাৎ যারা বাম ছিলেন 1957-তে মৌলানা ভাসানীর নেতৃত্বে, যেটা আমার মনে হয় বামদের জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা, তারপর থেকে কিন্তু এইটা দল শেখ মুজিবুর রহমানের অধীনেই চলেছে। আপনি যখন দেখবেন যে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তারপরে আওয়ামী লীগ কিন্তু সবল ছিল না, এবং এই সময় বিভক্ত হয়েছে আওয়ামী লীগ, তিনটে হয়েছে। বাকশাল হয়েছে, আওয়ামী লীগ ছিল মালিক উকিলের অধীনে, এবং একটা মিজান চৌধুরীর অধীনে আরেকটা অন্য একটা ছোট আওয়ামী লীগ ছিল। শেখ হাসিনা আসার পরে আওয়ামী লীগ সংগত হয়েছে, অন্যরা ফেরত। অর্থাৎ এই যে আজকের 35 বছরের অর্জন, এটা যদি ব্যক্তির অর্জন নাও যদি বলেন, তাহলে এটাও কিন্তু দলীয় নেতৃত্বের অর্জন, এবং দলীয় নেতৃত্ব মানে হচ্ছে এখন শেখ হাসিনা। তো একজন সাংবাদিক হিসেবে আমি যখনই কোনো তথ্য জানতে চেয়েছি আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে, নেতৃত্বের কাছ থেকে, তারা কিন্তু বলেছেন যে শেখ হাসিনা না জানালে আমরা জানাতে পারবো না। তাতে আমি বলছি যে দলের মধ্যে এই কেন্দ্রিকতাটা আছে। আজকে ওবায়দুল কাদের হচ্ছেন, যিনি নিশ্চয়ই খুব সক্রিয় মানুষ, না আশরাফুল ইসলাম থাকছেন, এটা কিন্তু বড় বিষয় না। শেখ হাসিনার অবস্থানটা কি? এবং তবে একটা জিনিস লক্ষণীয় দেখবেন যে উনি দুই ধরনের মানুষের উপরে বেশি নির্ভর করেন। একটা হচ্ছে তার নিজস্ব ঘনিষ্ঠ মানুষজন, আত্মীয় স্বজন। দ্বিতীয়ত হচ্ছে চান নেতার যারা ঘনিষ্ঠ তাদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েরা। এরপরে কিন্তু বাকি সবাই। অতএব তার বিশেষ করে 75 সালের অভিজ্ঞতার ভিত্তিতে নিশ্চয়ই কার উপর আস্থা রাখবেন, এটা উনি নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন। সেদিক থেকে আশরাফুল ইসলামও চলে যায়নি আমার মতে। হ্যাঁ, আমি বলছি উনি চলে যায়নি সেই অর্থে যে উনাকে সরিয়ে দেওয়া হলো, তা না। আর ওবায়দুল কাদের চৌধুরী যখন আসবেন, তিনি প্রশিক্ষিত হবেন শেখ হাসিনার হাতে, এবং শেখ হাসিনা যতদিন থাকবেন, এর পরবর্তী শেখ হাসিনা উত্তর যদি আওয়ামী লীগ হয়, সেটার কি হবে আমরা কিন্তু এখান থেকে বলতে পারবো না। কারণ তিনি যে এখন, এটা একটা আধুনিক দলের উচিত থাকা, কিন্তু একদিন আমাকে প্রশ্ন যে দলের ভেতরে কি গণতন্ত্র আছে? আমরা গণতন্ত্রের প্রয়োজন আছে কিনা এই দলের, সেটা বড় কথা। আমি দেখতে পাচ্ছি না, কারণ শেখ হাসিনার অধীনে তো কেউ তো আর দল চ্যালেঞ্জ করছে না।
তো 1 বছর এক সময় ছিল 1 বছর পর পর কাউন্সিল হবে, তারপরে হলো 2 বছর, এখন হয়েছে 3 বছর। তার মানে দলের ভেতরে এইটার প্রয়োজনীয়তা অনেক কম। তিনি যে প্রতিদিনকার যে দল চালাচ্ছেন, তিনি দল চালানো, দেশ চালানো এবং তার সরকার চালানো, তিনটার মধ্যে তো খুব একটা পার্থক্য নাই। কিন্তু যেটা দারুণ ভাই যে কথাটা বলছেন আপনি, আমি যেহেতু সাংবাদিকদের সঙ্গে কাজ করি, সরাসরি ভাবে যতগুলো প্রস্তাব আসে আমাদের সাংবাদিকদের অনুসন্ধানী প্রস্তাব, প্রতিটা হচ্ছে আমলাদের দুর্নীতি নিয়ে, প্রতিটা। আমি আর কোনো দুর্নীতি তো খুঁজে পাই না। আমি বলি যে ম্যান পাওয়ারেও তো দুর্নীতি আছে, সেটা তো আমরা বলো আমলাদের দুর্নীতি, আমলাদের দুর্নীতি। এটা কিন্তু একটা বড় সংকট। সেই ক্ষেত্রে কি ধরনের, এবং সেটা তো প্রশাসনের অধীনে, সেটা তো রাজনীতিবিদদের অধীনে না। তো তাহলে এই সমস্যাগুলো বা ইনভেস্টমেন্টের যেটা বিনিয়োগ করলেই শুধু হবে না, বিনিয়োগ করে চাকরি তৈরি করতে হবে, এটা কিন্তু একটা বড় বিষয়। জবলেস গ্রোথের একটা বড় সংকট পৃথিবীর অনেক দেশে হয়। তো সেইগুলো সামাল দেওয়াটা কি রাজনৈতিক বক্তব্য না প্রশাসনিক বক্তব্য? আমি মনে করি আমলা সামাল দেওয়াটা যদি তিনি বলতেন এটা কিন্তু একটু ভালো হতো, কিন্তু তিনি কি বলতে চান কিনা সেটাও দেখতে হবে। ধন্যবাদ। আমাদের আসলে আজকে সময় শেষ, তবে আমরা আশা করব যে একটি বড় দল হিসেবে, ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের এই সম্মেলন যেমন তাদের কর্মী সমর্থকদের উজ্জীবিত করবে, জনগণকেও নতুন আশার বার্তা শোনাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।